শোনার জন্য আসছি। এবং আমার আজকে খুব ভালো লাগছে যে আমার ছাত্র জীবনের মতো মনে হচ্ছে যে আমি ঢাকা ইউনিভার্সিটিতে বন্ধুবান্ধব নিয়ে কথা বলতে আসছি এখানে। আমি অনেক পলিসি মেকিংয়ের কথা বলেছেন। আমি যখন 1981 সালে প্যালেস্টাইনের রণাঙ্গনে গিয়েছি, তার পূর্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনেক সেমিনার, মিছিল, মিটিংয়ে প্যালেস্টাইনের পক্ষে জোর বক্তব্য আমাদের নেতাদের কাছ থেকে শুনেছি, ছাত্রদের কাছ থেকে। তখন আমাদের নেতারা ছিলেন মাহমুদুর রহমান মান্না, আখতারুজ্জামান, তারপরে ছিলেন আমাদের ছাত্র ইউনিয়নের তৎকালীন সভাপতি আকরাম ভাই, আব্দুল মান্নান খান। এদের নেতৃত্বে আমরা প্যালেস্টাইনের সপক্ষে অনেক মিছিল, মিটিংয়ে যোগদান করেছি। পাশাপাশি ইন্টারন্যাশনাল হোস্টেলে ওখানে বিদেশিদের সাথে বসে প্যালেস্টাইন দেশের প্রতি বসে ওদের খোঁজখবর নিয়ে কীভাবে হয়। তখন আমাদের মনেটা জাগ্রত হলো যা শুনি সেটা বাস্তবে কতটুকু। আমরা যেমন 1971 সালে এই দেশ স্বাধীন করেছি, আমাদের যেমন একটা মাতৃভূমি আছে, ওদেরও তো একটা মাতৃভূমি, একটা বাড়ি থাকা দরকার। সেই চেতনা থেকেই আমরা কিছু বন্ধুবান্ধব মিলে প্যালেস্টাইন যুদ্ধে যাওয়ার জন্য আগ্রহী শুরু করেছি। আমার মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার ছিলেন মেজর এম এ জলিল। মেজর জলিল যখন বাংলাদেশি ইয়াসির আরাফাত আসলেন বঙ্গভবনের বৈঠকে, বললেন আমার সৈনিকরা তোমার দেশের জন্য যুদ্ধ করবে, তোমার দেশ স্বাধীন করবে। তো একদিন মেজর এম এ জলিল আমাদের সাথে আলাপ করণে আমরা কিছু সৈনিক সংস্থা, আপনারা জানেন যে দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে অনেক চড়াই উতরাই অনেক ঘটনা ঘটেছে। আমরা একটা ছাত্র সংগঠন করতাম এবং আমাদের একটা আন্ডারগ্রাউন্ড একটা সংগঠন থাকতো। সেই আপনাদের বিপ্লবী সৈনিক সংস্থা কর্নেল তাহেরের নেতৃত্বে গঠিত হয়েছিল। তার কিছু সৈনিক, ছাত্রলীগের কিছু ক্যাডার, কিছু ছাত্র আমরা মিলে 1982 সালে 81 সালে প্রথম দিক দিয়ে আমরা বাংলাদেশ থেকে শুধু প্যালেস্টাইন যাচ্ছিলাম। আমরা যখন আমি একটু সামান্য একটু ইতিহাসটা বলছি আমরা সংখ্যা ছিলাম 47-48 জন। বাংলাদেশের একটা এম্বাসি ছিল, প্যালেস্টাইনের এম্বাসি, তার রিপ্রেজেন্টেটিভ তখন আহমেদ আব্দুল রাজ্জাক। আমরা ঢাকা এয়ারপোর্টে গেলাম। নির্ধারিত সময় আমাদের প্লেন ছাড়ল না, আটকে দেওয়া হইল। খবর আসলো যে আমরা বিমান ছিনতাই করতে যাচ্ছি। 1-1.5 ঘন্টা আটকাবার পরে আমরা যে কোনোভাবে সেই প্যালেস্টাইনের রিপ্রেজেন্টেটিভ আমাকে ইনফরমেশন করলাম, উনি এয়ারপোর্টে গেলেন, বার্গেনিং করে আমাদেরকে প্লেন উঠাই দিলেন। আবার আমাদের বিধিভাম আমরা যখন ব্যাংককে গেলাম, ব্যাংকক এয়ারপোর্টে আমাদেরকে আটকে দেওয়া হলো। আমরা ওখানে মিছিল, যেহেতু ছাত্র রাজনীতি করেছি, রক্ত গরমান্তাদের মধ্যে বয়সে, আরও তখন আমরা বাংলাদেশের স্বৈরশাসক তৎকালীন আগে আমরা রক্ষী বাহিনীর বিরুদ্ধেও আমরা আন্দোলন করছি। আজকে যেমন এই 24-এর অভ্যুত্থান দেখেন, আজকে রয়ের এজেন্ডা যেভাবে কাজ করেছে, এটা কিন্তু শুরু হয়েছে 1973-72 তখন কিন্তু হাজার হাজার রাজনৈতিক কর্মীকে হত্যা করা হয়েছে। সেই ডাটা কিন্তু এখন নাই। কেউ বলে 40,000, কেউ বলে 25,000, সাম্প্রতিক একটা পত্রিকা দেখলাম 20,000। তার কি কোনো বিচার হয়েছে? কত বস্তা ভরে নদীতে ফেলে দেওয়া হয়েছে। আজকে যেভাবে 24-এর আমার ছাত্র ভাইরা বুক পেতে দিছে, আমরাও সে রুখে দাঁড়াইছিলাম, কিন্তু তার ইতিহাস কেউ রাখেনি। তখন তারা এটাকে নীরবে সহ্য করে গেছে। তো যাই হোক, আমাদের অনেক ইতিহাস, মুক্তিযুদ্ধ করেছি। পাকিস্তান বাহিনী আমাদের বাড়িঘর আগুন দিয়ে পড়িয়ে দিয়েছে। আমরা 4 ভাই মুক্তিযোদ্ধা ছিলাম। আমার বয়স তখন খুব কম ছিল। এরপরে 81-82-তে প্যালেস্টাইনের যুদ্ধ, যা বলতেছিলাম যে আমাদের ব্যাংককে এয়ারপোর্টে আমরা মিছিল করার পরে ঘন্টা 2 ওখানে আটকা ছিলাম। পরে প্যালেস্টাইনিয়ান, এদের তো একটা ইন্টারন্যাশনাল একটা লিঙ্ক আছে, আপনারা জানেন
তারা ইচ্ছে করলে যে কোনো দেশে যে কোনো সময় যে কোনো ঘটনা ঘটিয়ে দিতে পারে, সেভাবে ইসরায়েল সেভাবে প্যালেস্টাইনিরাও। আমাদেরকে এসে পরিচয় দিলাম অমুক, আমাদের পাসপোর্ট নিয়ে নিল, আমরা জিম্মি হয়ে গেলাম। আমাদের বাইরে যাবেন, পাসপোর্ট না থাকলে কিছু করা যায়। যাই হোক, মেজরিল আমার এক বিপ্লবী সৈনিক সংস্থার সুবেদার আঙ্গির, তাকে আমাদের টিম লিডার বানিয়ে দিলেন। এই যে প্রবলেমগুলো হলো, সেগুলো ফেস করার মতো ক্যাপাসিটি তাদের ছিল না। সৈনিকদের কাজ আর রাজপথে যারা মিছিল মিটিং করে তাদের নেতৃত্ব একসঙ্গে এক জিনিস নয়। তখন সেই কাজের মাধ্যমেই আমাদের নেতৃত্বটা অনেকটা আমার হাতে আসছিলেন। আমরা ব্যাংককে প্রায় 20-25 দিন অপেক্ষা করছিলাম। ওখান থেকে গেলাম পাকিস্তান থেকে দুবাই থেকে সিরিয়ায় 1 মাস অবস্থান করছিলাম। ওখান থেকে বাই রোডে আমরা লেবাননের রাজধানী বৈরুতে পৌঁছলাম। বৈরুত থেকে আমরা যে গ্রুপটা গেছিলাম সেটাকে 7-8টা টিমে ভাগ করে বিভিন্ন ক্যাম্পে পাঠিয়ে দিয়েছিলাম। আমরা ছিলাম দক্ষিণ লেবাননের আনমান একটা ক্যাম্প, সেই ক্যাম্পে সেখানে বিভিন্ন দেশের স্বেচ্ছাসেবকরা ওখানে উপস্থিত হয়েছিলেন। আমরা ওখানে ট্রেনিং নিলাম, কিন্তু ওখানে যারা আমাদেরকে প্রশিক্ষণ দিচ্ছিলেন তারা আমাদের ভাষা বুঝতো না, ইংলিশ ওরা 2-1 জানতো। আমি সেখানে দেখলাম যে আমরা যে উদ্দেশ্যে আসছি এখানে, সেটা আমরা নিজেরাই তো বুঝতে পারতেছি না। তখন আমাদের যারা পাক করে খাওয়াতেন, সে একটা রাঁধুনি, অনেক কিছু ইংলিশ বলতে পারতেন। আমি বুদ্ধি খেটে ওনার সাথে সম্পর্ক রেখে অনেক সময় ফাঁক করে ওই বিভিন্ন ইংলিশ আর আরবি এগুলো শিখতাম। আমি 15 দিনের মধ্যে আমার দয়া ওখানে ল্যাঙ্গুয়েজটা আরবিটা কভার করে ফেলছিলাম। এরপরে আমাদের ওখানে মাস 2 ট্রেনিংয়ের পরে আমরা একেবারে ইসরায়েলের বর্ডার নাবাতিয়া দক্ষিণ লেবানন, যেখানে আপনার জাতিসংঘের বাহিনী থাকে, আমাদের ওখানে ছিল এবং আমাদের নামগুলোকে চেঞ্জ করে দেওয়া হয়েছিল। আমরা যে নামে গেছিলাম সেই নাম আর আমাদের ছিল না। আমাদের গোয়েন্দা ট্রেনিং দেওয়া হলো, বিভিন্নভাবে আমরা কাজ করেছি। কিন্তু আমরা এখানে ইতিহাস যে বই পুস্তকে যেটা পড়েছি, বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন বাস্তবতা। যাই হোক, আমার ওখানে যুদ্ধের ফিল্ডে আমাকে 12 দিন হাঙ্গার স্ট্রাইক করতে হয়েছে। আমি যদি অনেক কথা বলি তাহলে সেটা কিছু বিপক্ষেও চলে যাবে, আমি সেই কথাগুলো বলবো না। সেখানে আমাদের প্যালেস্টাইনে আমরা প্যালেস্টাইনে কিন্তু যেতে পারিনি। প্যালেস্টাইনে আশ্রয় নিয়েছে 500টি দেশ লেবাননে। তাদের ওই লেবাননটাই হয়ে গেছিল তাদের দেশ। বিভিন্ন গ্রুপ, প্যালেস্টাইনের মধ্যে 11টা গ্রুপ ছিল। PLO 11টা গ্রুপকে নিয়ে PLO গঠিত হয়েছিল। তার মধ্যে সবচেয়ে স্ট্রং বড় দল হল আল ফাতাহ। সেই আল ফাতাহর চেয়ারম্যান ছিলেন আমাদের চেয়ারম্যান ইয়াসির আরাফাত। আমার যেহেতু ছাত্র জীবনে ছাত্র পলিটিক্স করেছি, আমার জানার ইচ্ছে ছিল এখানে কারা কি করে, কেন এতদিন এই যুদ্ধ, এটা জানার আমার খুব আগ্রহ ছিল। আমি ওখানে লেফটির যে কটা রাজনৈতিক দল ছিল, আমার টার্গেট ছিল শুক্র এবং শনিবার বন্ধ পেতাম, আমাদের সপ্তাহে 2 দিন, 1 দিন পেতাম। আমি 1 দিন বেশি নিয়ে আমি শহরে যেতাম বৈরুতে, যে আমি রাজনৈতিক দলের নেতাদের সাথে যোগাযোগ করতাম। আর একটা কথা ছিল, ওখানে আমাদের বাংলাদেশের কোনো অ্যাম্বাসি ছিল না। আমাদের ইরান থেকে আর এক দেশ থেকে একজন হুমায়ুন রশিদ চৌধুরী সাহেব একবার আসলেন। তো তখন আমার মাথায় গেল যে যদি আমরা সংগঠিত না হতে পারি, আমাদের যে প্রবলেমগুলো আছে, আমাদের সমস্যাগুলোকে চিহ্নিত করে আমাদের সরকারের কাছে পৌঁছাতে হবে। তখন আমাদের ওখানে আমরা যারা সংগঠন করতাম বাংলাদেশে, এদের সংখ্যা অনেক। আমরা ওখানে একটা কমিটি গঠন করলাম। আমাদের এক ডাক্তারকে সভাপতি বানালো, আমাকে সেক্রেটারি বানালো। এটা হলো জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ লেবানন শাখা। আমি সেক্রেটারি ছিলাম। আমি ছিলাম ফিদাই মানে কমান্ডো মানে যোদ্ধা। তো একজন ছিল সিভিলিয়ান, ওনারা ছিল ডাক্তারদের মধ্যে সভাপতি আছে, আর আর্মিদের মধ্যে আর্মি যেটাকে বলা হয়, আমি ছিলাম সেক্রেটারি।
তো সেক্রেটারি হওয়ার পরে আমরা দেখলাম যে আমাদের এই কাজগুলো কি জানে না, আমাদের বাংলাদেশি চিনিই না, চেনে পাকিস্তানি, এটা পাকিস্তানি। তখন আমাদের 71 মুক্তিযুদ্ধ করেছি, তখন ওই ডাক্তার আমি বন্ধুদিন বলছিলাম দেখেন এটা কীভাবে মেকআপ করা যায়। তখন আমরা ওখানে একটা লিফলেট তৈরি করলাম, সেই রবি ঠাকুর নোবেল পুরস্কার পাওয়া থেকে আরম্ভ করে স্টেপ বাই স্টেপ আসাম আব্দুরের 2রা মার্চের পতাকা উত্তোলন, 3রা মার্চ, 7 পাক, 7ই মার্চ আপনার ওই যে স্বাধীনতা ঘোষণা, স্টেপ বাই স্টেপ দিয়ে তারপরে 95,000 পাকিস্তান বাহিনী আমাদের কাছে বন্দী হয়েছে। ওরা মনে করছে যে পৃথিবীর মধ্যে সবচেয়ে সেরা ফাইটার হলো পাকিস্তান, সেরা সৈনিক। আমরা যে বাঙালিরা ওই পাকিস্তানি আমাদেরকে সারেন্ডার করছে সেটাকে বোঝাবার জন্য আমরা লিফলেট তৈরি করলাম। প্রথমে বাংলায় লিখলাম, ইংলিশ লিখলাম, তারপর ওইটা আরবিতে ট্রান্সলেট করে আমরা 2000 সাইকোরেস্টার করে সমস্ত ক্যাম্পে ক্যাম্পে পাঠাইছি। এরপরে আমাদেরকে ওরা স্যালুট দেওয়া শুরু করলো যে পাকিস্তানি বাহিনী 95,000 আমাদের কাছে আত্মসমর্পণ করছে, এটা দেখে ওরা মনে করছে যে আমরা ওদের চেয়ে ওরা শক্তিশালী। এভাবে আমরা বিভিন্ন জায়গায় কাজকর্ম করলাম। এর মধ্যে আবার আমাদের এই 1982 সালের 24শে মার্চ আপনার এরশাদ সাহেব ক্ষমতায় আসলো। আমাদের লাগে ইউরোপ কান্ট্রিগুলোর সাথে একটু যোগাযোগ ছিল রাজনৈতিক। আর ঢাকা থেকে আমাকে নিউজ পাঠালো ডাক্তার মোস্তাক হোসেন, উনি পরবর্তী ডাক্তার ছিলেন। আমরা যেহেতু রাজনীতি করতাম আমাদের চেইন ওখানে ছিল। তো আমরা ওই যখন অভ্যুত্থানটা হলো তখন আমরা হঠাৎ সেন্টিমেন্ট হয়ে গেলাম। ওখানে আমাদের প্রায় 2000-এর মতো সৈনিক বাঙালি, 8,000 তো বললেন। আমরা 81 সালে যখন এই সংগঠনটা করলাম তখন আমরা কলেজের মাধ্যমে বিভিন্ন মেসেজ পাঠিয়ে দিলাম, অমুক দিন মিটিং হবে, তোমরা আসবার ছুটি দিয়া। এক ক্যাম্পের মধ্যে 3 জন আছে, এগুলো একজন আসলাম। এভাবে এনে কেন আর্মি আর এই মুক্তিযোদ্ধা কিন্তু একই জিনিস, কিন্তু নিয়ম কানুন আছে। আমাদের খাওয়া দাওয়ায় অনেক সমস্যা থাকতো। যাই হোক, আমরা ওখানে সেই সংগঠন করে প্রতি সপ্তাহে আমার কাজ ছিল সব ক্যাম্পে ক্যাম্পে যাওয়া। একটা দেশের মনে করেন বাংলাদেশের হয়তো 4 ভাগে বা 3 ভাগের একটা হবে, সেটা ঘোরা একটুখানি বিষয় নয়। বিভিন্ন সমস্যা বিভিন্ন জায়গায়, প্রতি এলাকায় একটা গ্রুপ, 11টা দল, তার মধ্যে এই লেবাননের কতগুলো বাহিনী আছে। আমাদের প্রতি মুহূর্তে আমাদের জীবনটা ছিল হাতের মধ্যে। এই না ধরা খাইলাম, এই না বোর্ডিং করলেন। আমার ক্যাম্পে 7 জন ছিল, 4 জন মারা গেছে, আমরা 3 জন এসেছিলাম। আমার তো বোনাস, এই যে লাইফটা দেখেন বোনাস। যাই হোক, প্যালেস্টাইনের যিনি মুখপাত্র ছিল আহমেদ লাবেদি পিওর, ওনার সাথেও বৈঠক করেছিলাম। আমার সৌভাগ্য হয়েছে ইয়াসির আরাফাত সহ ওই সময় ফার্স্ট ম্যান, সেকেন্ড ম্যান, থার্ড ম্যান সকলের সাথে বৈঠক করা। সেটা একটাই কারণ হচ্ছে আমি যেহেতু সংগঠন করেছিলাম, সেই সংগঠনের সেক্রেটারি ছিলাম, সেই হিসেবে বাঙালিদের প্রতিনিধি হিসেবে আমি সেখানে কাজ করার সুযোগ পেয়েছি। এবং বামপন্থী যে কয়টা 4-5টা সংগঠন, কেউ লিবিয়া গ্রুপ, কেউ ইরাক গ্রুপ, কেউ ইরানপন্থী, বিভিন্ন স্কাটার। আমার মনে হয়েছে যে এই প্যালেস্টাইন বাস্তবতা, এটা বললে হয়তো ভুল হবে, আরব দেশের লোকেরাই, আরবরাই চায় না প্যালেস্টাইন স্বাধীন, আরবরাই চায় না প্যালেস্টাইন স্বাধীন হোক, এটা জিয়ে রাখা হোক। এটা হলো আমার মানে এই অভিজ্ঞতা অবজারভেশন। এখন যখন যুদ্ধ শুরু হলো, আমাদের যুদ্ধে অনেক বাঙালি মারা গেল। আমরা 6 থেকে 7,000 ওখানে ছিলাম। এটা যে সবাই যুদ্ধ করতে গেলে তা কিন্তু নয়, সবাই যুদ্ধের জন্য যে প্যালেস্টাইনে গেছে তা কিন্তু নয়। আমরা যারা এখান থেকে একটা গ্রুপ গিয়েছিলাম, তারা রাজনৈতিকভাবে প্রশিক্ষিত, রাজনৈতিক উদ্দেশ্য হাসিল বলেন যাই করেন না কেন, আমাদের যখন মেজাজুলি পাঠাইলেন যে তোমরা ওখানে ইচ্ছে করলে ওখানে থাকতেও পারবা, অথবা ওখানে ট্রেনিং দিয়ে বাংলাদেশে তোমার রাজনৈতিক তোমাদের আদর্শ উদ্দেশ্য প্রচার করতে পারবে। সেই রকম ছিল এক গ্রুপ। আর এক গ্রুপ ছিল আপনার, ওরা ওই 500 টার্কিতে গেছে, ওখানে কাজকর্ম পায় নাই, সিরিয়া হইয়া বর্ডার দেওয়া লেবাননে ঢুকছে। বিভিন্ন জন বিভিন্ন ক্যাটাগরির লোক সেই যুদ্ধে অংশগ্রহণ করছে। কেউ বাংলাদেশে মার্ডার করে গেছে, দেশ ত্যাগ করা দরকার, ওখানে চলে গেছে। বিভিন্ন কেউ গেছে ইসলামিক চেতনায় উদ্বুদ্ধ হয়ে, কেউ গেছে সাম্রাজ্যবাদের বিরুদ্ধে, আমেরিকার বিরুদ্ধে যুদ্ধ করতে, নাসারাদের বিরুদ্ধে যুদ্ধ করতে। এক একজন এক একটা লেভেলে গেছে। পরে আমরা ওখানে যে সবাইকে সংগঠিত করেছি, আমরা বাংলাদেশের বিভিন্ন সমস্যা নিয়ে তুলে ধরছি।
আমরা যেটা বলতেছিলাম 24শে মার্চ 1982 এরশাদ সাহেব যখন ক্ষমতায় আসলো, আমি সাথে সাথে অলদেশে সব বাঙালিকে বললাম যে 26 তারিখ তোমরা অমুক জায়গায় উপস্থিত হবা। আমরা 2 থেকে 2,500 অস্ত্র দিয়ে সব এক জায়গায় উপস্থিত হয়েছিলাম এবং সেদিন এই বাংলাদেশের সামরিক শাসনের বিরুদ্ধে আমরা বিশাল মিছিল বাইর করেছি। সেই বৈরুতের রাজপথে তামান্তাস মানে 17টা ব্রিগেড আছে, সেই ব্রিগেডে একত্রিত হয়ে আমার নেতৃত্বে সেখানে 2 থেকে 2,500 অস্ত্র সহ আমরা সেখানে প্রসেশন করে লাস্টে আমরা ইয়াসির আরাফাতের দপ্তরে গিয়ে হাজির হয়েছি। যাই হোক, অনেক আন্দোলন করেছি, এখানে যেমন আন্দোলন, ওখানেও যুদ্ধের মাঠেও আন্দোলন। আর ওদের ইন্টারনাল অনেকগুলো সমস্যা আছে। এই সমস্যা মানে আমরা গেছি ভলান্টিয়ার হিসেবে, চাকরি করতে চাই নাই, কিন্তু যে আচরণ পেয়েছি আরব দেশদের, সেটা মানে সভ্য জাতির আচরণ নয়, আমার অ্যানালাইসিস। তারপর যাই হোক, আমি উপর লেভেলে একদম পিএলও সর্বোচ্চ পদে যোগাযোগ করেছি। আমার ব্যক্তিগত কোনো সমস্যা নাই। বাঙালির সমস্যার জন্য আমি 11 দিন হাঙ্গার স্ট্রাইক করে হাসপাতালে ভর্তি ছিলাম। তো বাস্তবতা হলো, এই যে প্যালেস্টাইন ইস্যু, এটা কবে সমাধান হবে আমার জানা নাই। আর এই যে হামাসের কথা বলা হলো, আমরা যখন ওখানে ছিলাম তখন হামাস সৃষ্টি হয়নি। হামাস সৃষ্টি হয়েছে 84 কি 87 সালে। তো হামাস যেভাবে এখন পপুলারিটি ওখানে আছে, আর ইয়াসির আরাফাতের দল যেটা এখন আছে পশ্চিম তীরে, তারা কিন্তু আর ইলেকশন দেয় না, আর এক আওয়ামী লীগ তৈরি হয়েছে বাংলাদেশে যা দেখা যাচ্ছে। আমি কিন্তু আলফাতায় ছিলাম, এখানে যিনি অ্যাম্বাসাডার আছেন উনিও আলফাতা, উনি আমার কমান্ডার ছিলেন। এখন যিনি ইসুফ সাহেব যে আছে, ইসুফ রহমানি, উনি আমাকে খুঁজে বাইর করছেন যখন ওনাদের নলেজে আছে যে আমি এখানে নেতৃত্ব দিয়েছি, তখন উনি আমাকে খুঁজে আমাদেরকে দাওয়াত দিয়ে নিয়ে ইনভাইট করেছেন। তো এদের কিছু কিছু আচার আচরণ আমাদের কাছে ভালো লাগে না। আমাদের বিগত সরকারের আমলে 15 বছর একজন রাষ্ট্রদূত এখানে ছিলেন, শাওতা জারম, কথা বলে যারা জানেন। একদিন ওনার সাথেই আমাদের খুব তর্ক হয়েছে। আমরা এই প্যালেস্টাইনের প্রত্যাগত মুক্তিযোদ্ধারা আর প্যালেস্টাইনের বয়কট করছিলাম যে ওদের লগে কোনো কানেকশন থাকবে না। আমরা আমাদের শক্তি বলে আমরা বিভিন্ন সময় বিভিন্ন প্রসেশন প্যালেস্টাইনের পক্ষে এদেশের জনমত ক্রিয়েট করার জন্য যা যা করার আমরা করেছি সেই 82 সাল থেকে। আজ থেকে 43 বছর আগে আমরা প্যালেস্টাইনে যুদ্ধ করছি। 43 বছরে এই সংগঠন প্যালেস্টাইন প্রত্যাগত মুক্তিযোদ্ধা সংসদ গঠন করে এদেশে জনসমাবেশ করছি, বিভিন্ন মতামত করছি, গোল টেবিল করছি। এখন আমরা বৃদ্ধ হয়ে গেছি, এখন দেখছি যে যাদের জন্য করি, এই নতুন প্রজন্ম আছে, তারা করুক, তাদের সাথে আমরা আছি। আমরা চাই একটা স্বাধীন প্যালেস্টাইন রাষ্ট্র হোক, যার রাজধানী হবে জেরুজালেম। আর মধ্যপ্রাচ্যের স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করতে হলে প্যালেস্টাইন সমাধান কোনো বিকল্প নাই। প্যালেস্টাইন সমস্যার সমাধান করতেই হবে, এর কোনো বিকল্প নাই। আর এই যে 2টা রাষ্ট্রের কথা বলা হয়েছে, আমরা পিএলও যে সিদ্ধান্ত নেবে, প্যালেস্টাইন সরকার যে সিদ্ধান্ত নেবে, সেই সিদ্ধান্তের সাথেই আমরা একমত। আমরা মাঠে যুদ্ধ করে দেখেছি, ওই যুদ্ধ করে কোনো দিন প্যালেস্টাইন স্বাধীন হবে না। তার কারণ ইসরায়েলকে কারা সহায়তা করে? ইসরায়েলের বরপুত্র কারা? আমেরিকার বরপুত্র ইসরায়েল। অর্থাৎ ইসরায়েল এখন আমাদের দেশ চালায় কারা বলেন? অনেক কথা বললে অনেক কিছু বলতে হবে। আমার এই ভাই এরা তো বুক পেতে যুদ্ধ করেছে, আমিও ছিলাম। ফেসিস সরকার আমার বিরুদ্ধে 5টা মামলা করেছে, আমাকে গুম করে ফেলেছিল 2013 সালে। আমি এই শিক্ষা প্রতিষ্ঠান দিয়ে আন্দোলন করি। আমি অভিভাবক ঐক্য করা বাংলাদেশের সভাপতি মতিঝিল আইজিবি বিজ্ঞাপনেসা মণিপুরে দেখছেন যে 2 জন এমপি 3টা স্কুলকে কীভাবে লুটপাট করে খেয়েছে, তার বিরুদ্ধে আমি প্রতিবাদ করেছিলাম। 2013 সালে আমাকে গুম করে ফেলেছিল। আমার এক ভাই ছিল সেকেন্ড ম্যান ডিএপির, সে না থাকলে আজকে আপনাদের সামনে আমি হাজির হতে পারতাম। আমি রাত্র 11টায়, সকাল 10টায় নিয়ে গেছে, রাত্র 11টায় আমার ওয়াইফকে ডেকে আন্ডারটেকিং দিতে বলছে, আমি আন্ডারটেকিং দিই। আমার ওয়াইফ রিসিভ করে আমাকে নিয়ে আসছে। এরপরে আমাকে 5টা মামলা, এখনও একটা মামলা আমার বিরুদ্ধে চলমান, আইসিডিএমের মামলা। তো এই হলো ন্যায়ের পক্ষে, অন্যায়ের বিরুদ্ধে কথা বলে সেই শাস্তি পেয়েছি। তো আমি যদি হতাশ হয়ে যাই, তাহলে হয়তো নতুন প্রজন্ম কাজ করতে আগ্রহী হবে না, যার জন্য অনেক সময় অনেক কথা, সত্য কথা বলা যায় না। মানে আজ থেকে 50 বছর আগে আমরা ছিলাম কর্মী, এখন আমরা সিদ্ধান্ত দিই, অন্যরা তা বাস্তবায়ন করে। যদি আমাদের দুর্বলতা প্রকাশ করি, আমাদের সৈনিক, আমাদের কর্মী পাওয়া যাবে না।
এই জন্য অনেক কিছুই আমাদের গোপন রাখতে হয়। যদিও আজকে মানে বেশ কিছু সত্য কথা বললাম, এটা বলা আমার ঠিক হয়নি। আমরা সবসময় প্যালেস্টাইনি জনগণের সাথে আছি। আমার ইচ্ছা আছে ইনশাআল্লাহ যদি বেঁচে থাকি ওই আমাদের মসজিদুল আকসা বাইতুল মুকাদ্দাসে 2 রাকাত নামাজ পড়বো, সেই ইচ্ছা আমার আছে, সেই অপেক্ষায় আছি। আল্লাহ যেন আমার আশা কবুল করেন। আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আমরা ওই 2 তত্ত্ব যে বলা হয়েছে, এখন যে পরিস্থিতি তৈরি হয়েছে আপনি ইসরায়েলকেও অস্বীকার করতে পারবেন না। আমরা স্বাধীন প্যালেস্টাইন, আমরা চাই যে প্যালেস্টাইনকে আগে রাষ্ট্র হিসেবে ঘোষণা দাও, তারপর আবার চিন্তা করবো ইসরায়েলকে স্বীকৃতি দেওয়া যাবে কি যাবে না। আমরা স্বাধীন প্যালেস্টাইন রাষ্ট্র চাই। যতদিন এটা না হবে ততদিন আমাদের এই সংগ্রাম অব্যাহত থাকবে থাকবে ইনশাআল্লাহ। কিছুদিন আগে এখানে গাজা নিয়ে আন্দোলন হয়েছিল, গাজার পক্ষে জনমত আমাকেও দাওয়াত দিয়েছিলেন। তবে ওনাদের কয়েকটা প্রশ্ন করেছিলাম, ওনারা সঠিক উত্তর দিতে পারেন নাই। আমি সেই জন্য এই সমাবেশে অ্যাটেন্ড করিনি। তবে আমি তার সফলতা কামনা করি। জনমত যত গড়ে উঠবে প্যালেস্টাইনের পক্ষে ততই লাভ। ওই যে ম্যাডাম বলেছে যে বয়কট করলে কি হবে, এটা প্রতিবাদ করে চলতে হবে। আমাদের আন্দোলন চলাই যেতে হবে। যতক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন চলতে থাকবে ততক্ষণ পর্যন্ত ওই ইসরায়েল দমে থাকবে। অতএব আমাদের স্বাধীন প্যালেস্টাইন রাষ্ট্র করতেই হবে। আমরা একবার রক্ত দিছি, আবার যদি প্রয়োজন হয় আমার সন্তানরাও যে ওই প্যালেস্টাইনের জন্য যুদ্ধ করবে ইনশাআল্লাহ। আপনাদের সবাইকে ধন্যবাদ। আমার খুব ভালো লাগছে আপনাদের এই জন্য। আমি আমার ভাইকে আন্তরিকভাবে অভিনন্দন জানাই। ভবিষ্যতে যে কোনো কর্মসূচি রাখবেন আপনারা, আমাকে আপনারা সবসময় পাশে পাবেন। আমি আপনাদের এই সফলতা কামনা করি। শুধু প্যালেস্টাইন নয়, যে কোনো মানবিক যে কোনো কাজ বিশ্বের মুক্তিগামী জনগণের পক্ষে যেখানেই থাকবে আমি জিয়াউল কবির আপনাদের পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ জিয়াউল কবির ভাইকে। আমরা